আসসালামু আলাইকুম। আহ, আমাদের আজকে ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে তৃতীয় সেশনের আলোচনা। আজকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই প্রসিড করব। ইনফ্যাক্ট একটা ছোট লেআউট, হেডার প্যারাগ্রাফ, ইমেজ, হাইপারলিংক এগুলো আমরা দেখেছি। আজকে আমরা ফর্ম কন্ট্রোলটা দেখব, ফর্মের এলিমেন্টগুলো দেখব খুব দ্রুত সময়ে। সিএসএস বেসিক আলোচনা হবে এবং সিএসএস লেআউটিং হবে। আমরা আস্তে আস্তে কিন্তু মার্কআপ গুলোকে সিনট্যাকটিক্যাল আলোচনা শেষে খুব দ্রুতই আমরা আমাদের মূল টার্গেট পিএসপি তে ঢুকবো, যাতে আমরা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারি, একটা নলেজ ডেভেলপ করে প্রত্যেকের মধ্যে। আমার মূল টার্গেট এই কোর্স থেকে প্রত্যেকের ওপি নলেজটা খুব ভালো মতো ডেভেলপ করা, পিএসপির ব্যাকগ্রাউন্ডকে স্ট্রং করা, যাতে পিএসপি সম্পর্কে আমরা খুব ভালো মতো নিজেদের ঝালিয়ে নিতে পারি। আম, নামটা মেনশন করবেন। আমি অনেকেই দেখতে পাচ্ছি, সাউন্ড কি সবার কাছেই কম লাগছে কিনা, আর ইটস কোয়াইট ওকে। একজন বলেছে সাউন্ড কম লাগছে। হেডফোন ইউজ করবেন প্লিজ, হেডফোন ইউজ করবেন। হেডফোনে সাউন্ডটা ঠিক থাকে। সাউন্ডটা মিউট করে রাখবেন, নিজের মাইক্রোফোনটা মিউট করে রাখবেন সাউন্ডটা বেটার পাওয়ার জন্য। ওকে, জাস্ট এ মিনিট। একটু হোল্ড করেন সেক্ষেত্রে। আপনার আপনার হেড মানে আপনাদের সাউন্ডটা একটু বাড়িয়ে রাখেন। আমি 2 মিনিট দেখছি। হ্যালো। হ্যালো। ওকে। ওকে। হুমায়ুন, সাউন্ড কি পাচ্ছেন? কি আগের চেয়ে বেটার? ওকে। ওকে, নাইস। হোপফুলি এবার সাউন্ড ঠিক আছে। আমি এক্সক্লুসিভ সাউন্ড ইউজ করছি এবং অন্যদের জন্য প্রয়োজনে সে সাউন্ড আমরা অ্যাসাইন করতে পারি। ওকে, ফাইন। আমি আজকে যে বিষয়টা বলছিলাম বারবার করে, প্র্যাকটিসের জায়গাটা, হোপফুলি যারা ক্লাসে আছেন হোমওয়ার্ক করছেন এবং হোমওয়ার্কটা অত্যন্ত জরুরি। আমরা হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি বলবো। হোমওয়ার্কটা না করলে কিন্তু ইনফ্যাক্ট আপনারা অ্যাকচুয়ালি আসল যে কাজটা সেটা কিন্তু হবে না। তো আমি আমার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আপনারা স্ক্রিন শেয়ারটা স্ক্রিন শেয়ারটা বলতে পারেন যে পাবেন। এখন থেকে স্ক্রিন শেয়ারটা পাবেন। স্ক্রিন শেয়ারটা নিয়ে আমি এডিটরে যাচ্ছি। আমরা আমাদের কোড এর আলোচনা শুরু করব। কোডের আলোচনা শুরু করব এখন। আমরা আছি ডায়নামিক ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে এবং ডায়নামিক ওয়েব ডেভেলপমেন্টে ডে 2 আলোচনা হয়েছে। আজকে আমরা ডে 3 আলোচনা বেসিক্যালি শুরু করব এবং ডে 3 বলতে যেখান থেকে আমরা আলোচনা শেষ করেছিলাম ডে 2 তে, আমি ডে 3 তে ঠিক সেখান থেকেই আলোচনা শুরু করব এবং আগের দিনের আলোচনাটার চাইতে আজকের সরি আজকের আলোচনাটা বিট ফাস্টার হবে।
অ্যাজ ইউজুয়াল। সো আমরা ভালো মতো শুনবো বিষয়টা। আম, কেউ কেউ সাউন্ড, একজনের কথা বলেছেন মেহেদি রাহাত। আম, আপনি পেজটাকে আরো একবার রিলোড দেন, হেডফোন ইউজ করেন, ইনফ্যাক্ট সাউন্ডটা হয়তো ঠিক হয়ে যাবে, অন্যরা সাউন্ড এক্সক্লুসিভ পাচ্ছে। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ারে গিয়েছি। আপনারা কনসেন্ট্রেট করবেন আমার স্ক্রিনে, যাতে কিভাবে কোড লিখছি সে বিষয়টা আপনারা একটু দেখতে পারেন। ওকে, সো আমরা আজকের দিনের আলোচনার শুরুতেই গত দিনের যে আউটপুট সেটা আমরা একটু দেখে নিব। গত দিনের আউটপুট, আমি HTML এর কনসেপ্টে ছিলাম, ভেরি বেসিক লেভেলের, এবং একটা দিন আমরা আলোচনা করেছি। আজকে এটাকে দ্রুতই এগিয়ে নিব ছোট ছোট কিছু ট্যাগের মাধ্যমে, এবং দেন CSS এর আলোচনায় যখন আমি যাব, অবভিয়াসলি রুলস রেগুলেশন এর ওপরেই ফোকাস করব বেশি, বিকজ প্রপার্টির নাম্বার অফ আছে, হান্ড্রেড অফ থাউজেন্ড অফ প্রপার্টিজ রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটু ভালো মতো চর্চা করতে হবে, বেশ সময় এখানে ইনফ্যাক্ট দিতে হবে। তো শুধু ক্লাস আলোচনায় কভার করা সম্ভব না, আমরা প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করব, গুড ইনাফ টাইম আমাদের হাতে আছে, এবং এই টাইমটাকে আমরা কাজে লাগাবো। তো আমি জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। যা বলছিলাম, যে আগে আমরা আউটপুটটা একটু দেখে আসি। ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের আমরা দুইটা পেজ করতে পেরেছিলাম। আমরা টেক্সট রিলেটেড কিছু বিষয় এখানে আলোচনা করেছি। আমি আজকে আরো একটা পেজ অ্যাড করব, ফর্ম কন্ট্রোল, ফর্ম এলিমেন্ট। এর মধ্যে আমরা বেশ কিছু বিষয় দেখে ফেলবো ফর্ম রিলেটেড, যেটা একটা প্রজেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। HTML এ আরো বেশ কিছু ছোটখাটো ট্যাগ আছে, খুব গুরুত্বপূর্ণ ট্যাগও, বাট এই গুরুত্বপূর্ণ ট্যাগগুলো এতটাই ইজি যে দেখা মাত্র শেখা যায়। হুম। সো লিস্ট অফ প্রপার্টি এবং প্র্যাকটিস লিঙ্ক, রিসোর্স, ভিডিও ইউআরএল, সবই আমরা প্রোভাইড করব। আমরা রিকোয়েস্ট করছি রেজিস্টার্ড সকল স্টুডেন্টকে, এবং এবং সাথে সাথে যারা এই ভিডিওটা দেখবেন, ইন্ডিভিজুয়াল ভিডিও লিংক আমরা আম, না দিয়ে কিন্তু প্লেলিস্ট ইউআরএল আপনাদের সাথে শেয়ার করেছি, এবং ওই প্লেলিস্টেই প্রতিদিনের ভিডিও আপলোড হচ্ছে, যেখান থেকে আপনারা সবগুলো ভিডিও পেতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে তালা ট্রেনিং এর যে চ্যানেলটা আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে খুব সহজেই ভিডিওটা পেতে পারেন। ওকে, সাবস্ক্রিপশন থাকলে সরাসরি আপনারা নোটিফিকেশন পাবেন নির্দিষ্ট ভিডিওর জন্য। আমরা যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, এবং নাম্বার অফ কোর্সেস আর ভিডিও আপলোড হয়, যেখান থেকে নিজে এবং আপনাদের পরিচিত জনকেও সাজেস্ট করতে পারেন। ওকে, সাবস্ক্রাইব এই বাটনটা প্রেস করবেন, দেন সাবস্ক্রিপশনটা আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্টে লগ ইন থাকলেই সরাসরি সাবস্ক্রাইব হয়ে যাবে। সো আমরা নাম্বার অফ প্লেলিস্ট আছে এখানে, যেখান থেকে প্রয়োজনীয় ভিডিও আপনারা পেতে পারেন, এবং যে কোর্সটা চলছে সেই কোর্সের ভিডিও তো অবভিয়াসলি আপনারা পাচ্ছেন। ওকে, সো আমরা ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট
এর কোর্সে আছি। এখান থেকে আমি শুরুতে আর একটা কাজ করব যে আমি নতুন একটা পেজ নিতে চাচ্ছি। বাট তার আগে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমরা খুব সহজে HTML এর ট্যাগ শিখতে পারি। নাম্বার অফ সোর্স আছে। সার্চ ইঞ্জিনে আমি জাস্ট ট্যাগের নামটা যদি লিখি তাহলেই কিন্তু সে তার ধরনের সাজেশন, প্র্যাকটিস ইউআরএল, এক্সাম্পলস চলে আসে। সো আমি দুইটা গুরুত্বপূর্ণ দুইটা গুরুত্বপূর্ণ HTML এর ট্যাগ এই অ্যাবাউট আস এর এখানে দিব আর কি। শিখে নিব যে এবং দেখানো যে কিভাবে আমরা HTML এর আদার ট্যাগস গুলো দেখতে পারি। Someone help him. Mehdi Rahat probably. আহ, তার সঙ্গে একটু কনসার্ন করেন। সে সাউন্ডটা পাচ্ছে না। ইনফ্যাক্ট আমি যেটা করতে বলছি তাকে, সে ক্লাসরুম থেকে লিভ করবে, ক্লাসরুমে এগেইন জয়েন করবে, হেডফোন ইউজ করবে, দেন ইনফ্যাক্ট সাউন্ডটা তার পাওয়ার কথা। এবং যদি সে ওয়াইফাই ইউজ করে থাকে মেহেদি, আপনি চেষ্টা করেন ক্যাবল কানেকশন ইউজ করতে। আম, এই তো। এছাড়া বাড়তি কোনো কিছু বলতে পারছি না আপনার জন্য। আপনি একবার ডিসকানেক্ট করে কানেক্ট হন। নাও নাও আমরা আমরা যে কাজটা করব আর কি, সেটা হচ্ছে যে যেখানে ছিলাম আমি, এখানে দুইটা ট্যাগ শেখাতে চাচ্ছি। দেখেন আমরা কিভাবে শিখতে পারি খুব ইজিলি HTML এর ট্যাগ। HTML এর একটা গুরুত্বপূর্ণ ট্যাগ আপনাদের সামনে নিয়ে আসবে। এটা অবভিয়াসলি HTML5 ট্যাগ, ডিটেলস। হ্যাঁ, ট্যাগটা নাম শুনে মনে হচ্ছে ডিটেলস ট্যাগ। ডিটেল মানে মিনিমাইজ অবস্থায় থাকবে, ক্লিক করলে ডিটেলস হয়ে যাবে। সো এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আগে HTML এ ছিল না, 4 এ 5 এ আসছে, এবং 5 এ আসার পরেও বেশ কিছু ব্রাউজার এটা সাপোর্ট করতো না। সো ব্রাউজার সাপোর্ট দেওয়ার জন্য ইনফ্যাক্ট বেশ কিছু ব্রাউজার একদম স্টেবল পর্যায়ে আসতে বেশ সময় লেগে যায়। তো আমি ডিটেলস ট্যাগটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো ডিটেলস ট্যাগটা আমরা একটু দেখে আসি। জাস্ট লিখেছি ডিটেলস HTML ট্যাগ। সো ডিটেলস HTML ট্যাগ আমরা কিভাবে হতে পারে, শুরুতেই আপনাদের খুব পরিচিত একটা ওয়েবসাইট বেসিকের জন্য আসছে, আমি সেখান থেকেই অ্যাকচুয়ালি ট্যাগটা একটু নিব। ডিটেলস, দেখেন ডিটেলস ট্যাগটা মূলত দুইটা ট্যাগের কম্বিনেশন, ডিটেলস অ্যান্ড সামারি। আমি ট্যাগটা এখান থেকেই জাস্ট কোড এক্সাম্পলটা এখান থেকেই নিয়ে নিচ্ছি, এবং আমরা আমাদের রিকোয়ার্ড যে লোকেশন, সে লোকেশনে এটাকে প্রোভাইড করছি। সো ডিটেলস সামারি, কপিরাইট
1999 কিছু একটা টেক্সট কপিরাইট আকারে বলতে পারেন, যে সামারির মধ্যে আপনি যা দেবেন ঠিক তাই। আর প্যারাগ্রাফ আপনি আপনার ইচ্ছে মতো এখানে প্যারাগ্রাফ দিতে পারেন। সো আমরা ডিটেল ট্যাগটা কিন্তু কম্বিনেশন অফ টু ক্লাস, ঠিক আছে। ডিটেলটা হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফ, এবং এর ভেতরে এর ভেতরে কপিরাইট, সামারি, ইনফ্যাক্ট একটা হচ্ছে আপনার ট্যাগ, যেটা হচ্ছে চাইল্ড ট্যাগ। আর এর ভেতরে আপনি HTML এর যে কোনো ট্যাগ দিতে পারেন, প্যারা দিতে পারেন, প্যারার ভেতরে আদার্স HTML ট্যাগ প্রোভাইড করতে পারেন, ইভেন ইমেজ ইউজ করতে পারেন, বা আদার্স যে কোনো HTML এর ট্যাগ আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। সো আমরা 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 যেটা করব সেটা হচ্ছে যে আম, এই HTML ট্যাগটাকে কিভাবে আউটপুটে আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের এই পেজটা একটু খেয়াল করেন, যে কপিরাইট 19922018। আমি যদি এই কন্টেন্টটাকে চেঞ্জ করি, কপিরাইট 2018 to 2020, জাস্ট সামারি টেক্সটটাকে আমি চেঞ্জ করছি বেসিক্যালি বোঝানোর জন্য যে সামারিতে যা থাকে সেটা এখানে আসবে। আর যখন আমরা এখানে ক্লিক করব, ডিটেলটা আসবে, ঠিক আছে। সো আমরা ডিটেল এবং সামারি দুইটা ট্যাগের কম্বিনেশনে ডিটেলস ট্যাগের যে আউটপুট সেটা দেখলাম, এবং কিভাবে আমরা শিখতে পারি HTML এর আদার ট্যাগগুলো তার একটা ছোট্ট এক্সাম্পল আমি দেয়ার বা বোঝানোর চেষ্টা করছি। নাও আমি চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ HTML ট্যাগে, ডাটা লিস্ট। এই ট্যাগটাও বেশ ইম্পর্ট্যান্ট, এবং এই ডাটা লিস্ট ট্যাগটাও বেশ গুরুত্ব বহন করে আমাদের ওয়েব পেজের অনেক জায়গাতে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, অনেক ওয়েবসাইট আপনারা দেখেছেন, এবং সেই ওয়েবসাইটগুলোতে আপনারা এর সম্পর্কে জেনেওছেন। সো আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পার্টিকুলার এই পার্টিকুলার সাইট ইয়েতে পার্টিকুলার এক্সাম্পলগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি, যে লাইক ডাটা লিস্ট ট্যাগটা আমরা একবার একটু ইমপ্লিমেন্ট করে দেখি আমাদের HTML পেজে। দেখেন, ডাটা লিস্টের মধ্যেও দুইটা ট্যাগ অপশন আছে। একটা ডাটা লিস্ট, তার ভেতরে অপশন দেওয়া হয়ে থাকে। ডাটা লিস্ট ওপেন করা হয়েছে, ডাটা লিস্ট ক্লোজ করা হয়েছে, এবং অপশন আকারে এর ভেতরে বেশ কিছু অপশন এবং ভ্যালু সেট করা হয়েছে। সো অপশন আকারে আমি নাম্বার অফ ভ্যালু সেট করে রাখতে পারি, এবং আম, এই অপশনগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। সেটা একটু দেখার চেষ্টা করি যে ডাটা লিস্ট ট্যাগটাতে শুরুতে যেটা হয়, যে ডাটা লিস্ট ট্যাগের ভেতরে অপশন দেওয়া থাকে, নাম্বার অফ অপশন, যেটা আপনি যতগুলো অপশন আপনার লাগবে সেটা আপনি প্রোভাইড করবেন। দেন এই যে ডাটা লিস্ট ট্যাগটা আপনি কোথায় ইউজ করতে যাচ্ছেন, HTML এর একটা অতি গুরুত্বপূর্ণ ট্যাগ আছে ইনপুট, যার মাধ্যমে ইনপুট বক্স এবং ইনপুটের নাম্বার অফ এলিমেন্ট আমরা
এখানে সেট করতে পারি। তো এই এলিমেন্টগুলোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ইনপুট লিস্ট ব্রাউজার। লিস্টটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ব্রাউজার কি ওই ডাটা লিস্টের আইডি। সো ডাটা লিস্টের আইডিটা যদি অ্যাজ এ লিস্ট অ্যাট্রিবিউট আকারে ব্রাউজারে আমরা সেট করে রাখি, সেক্ষেত্রে আউটপুটটা কেমন হয়, এবং এটা খুব পরিচিত একটা আউটপুট প্রত্যেকের জন্য। আমরা যদি দেখি, আম, আমরা ইনপুট বক্সের মধ্যে টাইপ করি, সে ধরনের এক্সপেরিয়েন্স আমাদের সবারই আছে এবং আমরা দেখে থাকি। আমি আরেকটা নতুন ট্যাগ ইন্ট্রোডিউস করছি, বিআর, লাইন ব্রেকের জন্য। লেটস চেক যে আমি যখন লাইন ব্রেক করছি এটা একটু নিচে চলে আসছে। আমি দুজনকে সেপারেট করার জন্য আমি আরেকটা ট্যাগের ইন্ট্রোডিউস করছি, এইচআর। সো এইচআর ট্যাগ দিচ্ছি। লেটস চেক যে এইচআর ট্যাগটাও একটা হরাইজন্টাল লাইন তৈরি করেছে। সো দুইটা ছোট ট্যাগ এবং খুবই গুরুত্ব বহন করে। একটা হচ্ছে লাইন ব্রেক করার, এইচআরটা হরাইজন্টাল লাইনের সাথে ব্রেক করে। সো আউটপুটটা কিভাবে হচ্ছে আমরা যদি দেখি, আহ, দেখেন লিস্ট অপশন চলে আসছে, যদিও দুটা ডিফারেন্ট ট্যাগ। এবং আমরা যদি টাইপ করতে থাকি কোনো কিছু, হয়তো বুঝতে পারছেন যে টেক্সটগুলোর মধ্যে থেকে সে সার্চ করে লিস্টটাকে ছোট বড় করবে। সো এই ধরনের ট্যাগের ইউজ আমরা কিন্তু দেখি, এবং ডাটা লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। সো এই গুরুত্বপূর্ণ ট্যাগগুলোকে আমরা জানার এবং শেখার চেষ্টা করব। ফর্মের কন্ট্রোল এলিমেন্টগুলো দেখতে পারি। সো ফর্মের যে কন্ট্রোল এলিমেন্টগুলো রয়েছে, সেই কন্ট্রোল এলিমেন্টগুলো জন্য আমাদের একটা ছোট ফর্ম তৈরি করতে হবে। ছোট ফর্ম তৈরি করার পর সেই ফর্মটাকে মধ্যে আমরা আস্তে আস্তে করে আমরা এলিমেন্টগুলো দিব। সে যে এলিমেন্টগুলো মূলত ইনফ্যাক্ট আমাদের ডিজাইনের মধ্যে কিভাবে আস্তে আস্তে করে বিল্ড হচ্ছে, সেটা তৈরি হচ্ছে কিভাবে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা নিয়ে আলোচনা করব ফর্ম কন্ট্রোল, এবং ফর্ম কন্ট্রোলের কয়েকটা বিষয় আমরা দেখার চেষ্টা করব এখন। আমরা ফর্ম কন্ট্রোলের কয়েকটা বিষয় এখন দেখার চেষ্টা করব। একটা পেজ আপনারা সবাই নিয়ে নেন, যে লাইক আম, এই এক্সাম্পলের সাথে অবভিয়াসলি আমি কোড শেয়ার করেছিলাম গ্রুপে, এবং গ্রুপে নাম্বার অফ স্টুডেন্ট জয়েন করেছেন ম্যাটেরিয়ালস নেয়ার জন্য। ওয়ার্ক ফাইল আপলোড করেছিলাম। সেই ওয়ার্ক ফাইলটা আপনারা একটু খেয়াল করবেন যে ওয়ার্ক ফাইলটা প্রতিদিনের কাজ আমি কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি। সো ওয়ার্ক ফাইলটা নিয়ে যদি আপনারা নেটবিনসে অ্যাড করে রাখেন, কিছু কিছু কাজ চাইলে আমার সাথেও করতে পারেন। তো আমি যা বলছিলাম, তো আজকের এই আলোচনায় আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে নিউ ফাইল ক্রিয়েশন। ইনফ্যাক্ট আমি ডে 3 এর মধ্যে এই অ্যাবাউট আজকেই সেভ অ্যাজ করে নিই। হ্যাঁ, অ্যাবাউট আজকেই সেভ অ্যাজ করে নিই। অ্যাবাউট আজকেই আমি সেভ অ্যাজ করে নিই, যে লাইক সাইন আপ ডট এইচটিএমএল একটা ফাইল তৈরি করলাম। অবভিয়াসলি কিছু জিনিস চেঞ্জ করতে হবে। টাইটেল পরিবর্তন করে নিব। এখানে অ্যাবাউট আস-এর পরিবর্তে আমি সাইন আপ করে নিচ্ছি। অ্যাবাউট আস-এর পরিবর্তে আমি সাইন আপ করে নিচ্ছি। ডিটেল, ডেটা লিস্ট, এই ট্যাগগুলোকে আমি এখানে রাখছি না। ইনফ্যাক্ট সাইন আপের পরে
শুধুমাত্র একটা হরাইজন্টাল লাইন ব্রেক ইউজ করছি আমি। ওকে, সো কিভাবে আমরা একটা পেজ বিল্ড হবে সেটা অ্যাকচুয়ালি একটু দেখার চেষ্টা করছি। সাইন আপ পেজটা এখানে তো নেই। সাইন আপ পেজটা আমাদের কি করতে হবে? সবগুলো পেজের সাথে হাইপারলিংক করতে হবে না? সবগুলো পেজের সাথে আমাদের হাইপারলিংক করতে হবে। সো যেহেতু আমি সাইন আপ পেজে আছি, এখান থেকে নতুন করে একটা হাইপারলিংক জেনারেট করি। সাইন আপ আমরা জেনারেট করেছি। এখন এই মেনুটা বেস্ট সলিউশন হচ্ছে যে মেনু এক জায়গায় ঠিক করে সবগুলো মেনু লোকেশনে ওটাকে পেস্ট করে দেওয়া, কারণ সবার জন্য মেনু হাইপারলিংক সেম। এখন আমি আমার যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবো। অ্যাবাউট আস, সাইন আপ, আমি গেলাম। সাইন আপের লিঙ্ক আমি যখন তৈরি করতে চাচ্ছি, সাইন আপ লিঙ্ক তৈরি করার জন্য আমরা সাইন আপের ভেতরে দেখেন, সাইন আপ পেজের ভেতরে এই জায়গাটাতে আমরা ফর্ম নিব আর কি, একটা HTML এর ফর্ম ট্যাগ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ HTML ট্যাগগুলোর মধ্যে অন্যতম। যখনই আমি কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে যাব, ডাটা আমাকে নিতে হবে। সো ডাটা না হলে কিন্তু, ডাটা নেওয়া না হলে কিন্তু আমার এটাকে ইন্টারেক্টিভ করা সম্ভব হবে না। সো আমি যখন ইন্টারেক্টিভ করতে চাইবো, ইন্টারেক্টিভ করতে চাইলে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ করতে চাইলে আপনাকে অবশ্যই সাইটের ভেতরে ফর্ম থেকে ডাটা নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। ইউজার যেন ইনপুট দিতে পারে সেই ব্যবস্থা আপনার থাকতে হবে। সো আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ওয়েবসাইটের লাইক দুইটা এন্ড কিন্তু থাকে ডাইনামিক সাইটের ক্ষেত্রে। যে লাইক আমি যদি বলি যে আপনি এই যে কোনো একটা ওয়েবসাইট লাইক নিউজ পেপারে যাচ্ছেন, কোনো একটা পার্টিকুলার নিউজ পেপারে, এই নিউজ পেপারটাতে এই যে নিউজগুলো দেখতে পাচ্ছেন, এটা তো কোথাও না কোথাও থেকে সেভ করা হয়েছে সার্ভারে, ডেটাবেসে। দেন আমরা ফ্রন্ট এন্ড এটাকে দেখতে পাচ্ছি, ইমেজ দেওয়া হচ্ছে, টাইটেল দেওয়া হচ্ছে, বডি দেওয়া হচ্ছে। সো এই যে ডাটাগুলো কোথাও না কোথাও থেকে দিতে হচ্ছে, যেটা মূলত অ্যাডমিন প্যানেল, কোনো একটা সাইটের অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেল থেকে যখন আপনি ডাটা দিতে যাবেন, মোস্ট অফ দ্য কেসেসে ডাটা দেওয়া কাজই বেশি, অথবা ডাটা ম্যানেজ করা, ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলেট, এটা অ্যাডমিন প্যানেলের মেজর কাজ। সার্চিংও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটুকু জানলে একটা ডাইনামিক সাইটের অনেক কিছুই করে ফেলা সম্ভব, যে কোনো ওয়েবসাইট। ইনফ্যাক্ট আমি যদি নিউজ পেপারের কথা বলি, এখানে আম, এই যে ক্রুডের কথা আমি বললাম, ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলেট, এই কাজের বাইরে অন্য স্পেশাল টাইপের কাজ আছে সামান্যই, লাইক 10% বা 15%, বাট এই 85%ই কিন্তু সিমিলার টাস্ক। ইনসার্ট করো, সিলেক্ট করো, আপডেট করো, ডিলিট করো। কিছু ফিচার ওরিয়েন্টেড কাজ আছে, যে কে পারমিশন পাবে, কে পারমিশন পাবে না এই কাজগুলো করার জন্য। ইমেজ আপলোড, ভিডিও আপলোড, ফাইল আপলোড, এটাও কিন্তু ওই ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলিটেরই অংশ। ওকে, এবং ফ্রন্ট এন্ড ওটাকে লজিক অনুযায়ী ডিসপ্লে করা, দ্যাট মিনস ভিউ। সো আপনি ক্রুড অপারেশন জেনে যদি সফটওয়্যার মানে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের বেসিক নলেজ গ্যাদার করতে পারেন, তাহলে একটা প্রজেক্ট, একটা ডাইনামিক প্রজেক্ট দাঁড় করিয়ে ফেলতে পারেন কিছু অল্প কিছু স্পেশাল ফিচার ছাড়া, লাইক ইমেলিং। হুম, আপনি ইমেল সেন্ড করছেন, একটা লগ ইন প্যানেল বানাচ্ছেন, এটা হচ্ছে ক্রুডের বাইরে, বাট কিছু লজিক ইমপ্লিমেন্ট সেখানে করতে হয়, সেশন, কুকি, এগুলো সম্পর্কে জানতে হয়। সো ইনফ্যাক্ট
স্পেশাল অল্প কিছু ফিচার এবং ক্রুড যদি আমরা জানি, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর ডাইনামিক ওয়েবসাইট, লাইক যে কোনো ধরনের কর্পোরেটের ওয়েবসাইট, যেখানে জাস্ট কন্ট্রোল, কিছু কন্টেন্ট আপলোড হয়, কিছু প্রাইসিং এ চেঞ্জ আসে, সার্ভিসে চেঞ্জ আসে, এই রিলেটেড কাজগুলো, স্কুলের ওয়েবসাইট, ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া ওখানে আরো বেশ কিছু কাজ থাকে, বা ডাইনামিক ওয়েবসাইটের কথা বলছি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইটের কথা বলছি, নিউজ পেপার ব্লগের কথা বলছি, যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু আপনি এই 4-5টা অপারেশন জেনেই করতে পারেন। এর জন্য শুরুতে আপনার লাগবে ফর্ম সম্পর্কে একটা নলেজ। সো আমরা ফর্মের বিষয়টা একটু ভালো মতো জানার চেষ্টা করি। ফর্ম ট্যাগ দিয়েছি, ফর্মে বেসিক্যালি দুইটা অ্যাট্রিবিউট থাকে, খুবই গুরুত্বপূর্ণ: অ্যাকশন অ্যান্ড মেথড। সো অ্যাকশন হচ্ছে এর ভেতরে থেকে ডাটাগুলো কোন সার্ভার পেজের কাছে যাবে, এবং মেথড হচ্ছে যে বেসিক্যালি কোথায় কোন মাধ্যম হয়ে ডাটাগুলো যাবে। মেথড দুই ধরনের আছে, পোস্ট অর গেট। মূলত পোস্টটা ইউজ করা হয় ফর সিকিউরিটি। সো আমরা জেনে রাখি পোস্ট ইউজ করা হয় ফর সিকিউরিটি রিজন। পিএসপি ক্লাসে আরেকটু আলোচনা করব। সো আমি এখানে ডাটাগুলো গুছিয়ে দেওয়ার জন্য টেবিল, টিআর, টিডি, টিআর এবং টিডি নিয়ে অ্যাপ্লাই করছি। আহ, আমরা বর্ডার সেট করছি, অ্যালাইন সেন্টার করছি, উইথ লাইক আমি 60% করছি, যাতে একটা টেবিল দাঁড়ায়। টেবিলটা দেখতে কেমন হয়েছে আমরা একটু দেখি, এরকম একটা অবস্থায় টেবিলটা আসছে। সো এত বড় টেবিলের আমার দরকার নেই। আমি যদি আমার টেবিলটাকে 50%, 40%ও করি, বিকজ আমার সেন্ট্রাল লাইনটা বেশ বড়। তো আমি অবভিয়াসলি দুইটা সেল নিব, লাইক আমি বলছি ফুল নেম, এবং এই পাশের টেক্সটগুলোকে স্ট্রং ট্যাগের আন্ডারে আমি নিয়ে আসি। স্ট্রং ট্যাগের আন্ডারে আমি নিলাম, দেখতে একটু বোল্ড করার জন্য। আর একটা ইনপুট বক্স আমি তৈরি করব। ইনপুট টাইপ টেক্সট। ওকে, নেম খুবই গুরুত্বপূর্ণ। নেমটা হচ্ছে লাইক ফুল আন্ডারস্কোর নেম, অ্যান্ড দ্যাটস ইট। আমি কিন্তু এর মধ্যে প্লেস হোল্ডার, সাইজ, ইনপুট বক্সের সবই দিতে পারি। আস্তে আস্তে করে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমি যদি একটু সেভ করি, দেখেন ফুল নেম আসছে, একটা ইনপুট বক্স আসছে। সো আমরা ইনপুট বক্সের সাইজ কন্ট্রোল করতে পারি। সাইজ আমি যদি বলি লাইক 40, তাহলে 40 কলাম সাইজের ইনপুট বক্সটা হবে। তো 40 কলাম সাইজের একটা ইনপুট বক্স হচ্ছে, বাট লিখতে থাকতে কিন্তু লিখতে পারাই যাবে, অনেক লম্বা টেক্সটও এখানে লেখা যায়, ইনফ্যাক্ট 256 বা মোর দ্যান দ্যাট। তো আমরা একটা কিন্তু ইনপুট বক্স পেলাম, শুধু ইনপুটের টাইপ টেক্সট থাকাতেই। নামটা গুরুত্বপূর্ণ, যেটা যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবো যে পোস্টের মধ্যে কিভাবে ডাটা যাবে তার জন্য লাগবে। কোনো কোনো সময় শুধু ইনপুট বক্স ইউজ করা হয়, এই লেফট কলামের এই ফুল নেম এই লেবেলটা দেয়া হয় না। তো সেক্ষেত্রে প্লেস হোল্ডার বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করতে পারি। এরকম লেখা থাকে এন্টার নেম বা এন্টার ফুল নেম। আমি যদি ঠিক এরকম অ্যাট্রিবিউট লিখি, আপনারা দেখবেন যে এন্টার নেম এরকম একটা কিছু আসছে, টাইপ করলে সেটা চলে যাচ্ছে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। সো আপনারা প্লেস হোল্ডার কিভাবে ইউজ করতে পারেন। নাও পরবর্তী HTML অ্যাট্রিবিউট গুলো আমরা একটু চটপট দেখার চেষ্টা করব। সো ইনফ্যাক্ট পরের অ্যাট্রিবিউটটা হচ্ছে যে লাইক আমি বলছি যে ইমেল অ্যাড্রেস। ওকে, সো নেমটাও আমি বলছি ইমেল অ্যাড্রেস।
প্লেস হোল্ডারটা আমি একটা দেখিয়েছি, বাকিগুলোর ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে ইনফ্যাক্ট সেম। হ্যাঁ, ওকে। ইমেল অ্যাড্রেস ইনপুটের টাইপ তখন কিন্তু আর টেক্সট থাকবে না, হয়ে যাবে কি ইমেল। আমি একটু দেখাই যে যে লম্বা একটা লিস্ট দেখছেন, প্রত্যেকে ইনপুটের অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলো এক একটার এক এক কাজ। আমি সবগুলো হয়তো দেখাবো না, মেসেরগুলো দেখাবো এবং বাকিগুলো নিজে থেকে একটু প্র্যাকটিস সারতে হবে। সো ইমেল, সো ইমেলে আমি যখন আসি তখন ইনপুটের বক্সের মতোই আরেকটা বক্স আসবে, বাট এখানে কিন্তু আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আদারওয়াইজ আমি যখন ইনপুট বক্স থেকে সাবমিট করার চেষ্টা করব তখন কিন্তু এখানে রেড মার্কস আসবে। হ্যাঁ, যে আমি যখনই কোনো কিছু টাইপ করব, এখানে দেখেন টাইপ করছি, এখানে আমি যখন স্পেসিফিক কোনো কিছু টাইপ করছি তখন কিন্তু তেমন কোনো এরর দেখাচ্ছে না। বাট আমাদের যখন একটা ফর্ম থাকবে, এই যে দেখেন প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট অফ সাইন ইন ইমেল অ্যাড্রেস মিসিং মনে হচ্ছে। সো এটা একটা এরর শো করবে যখন আমরা বাটন ইউজ করব। আমি লাস্টে একটা বাটন বসিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি ধরনের প্রবলেম জেনারেট করবে যদি আমরা ইমেলের প্যাটার্নটা ঠিক মতো না দিই। সো সো আমরা ইনপুটের এটাকে নেম হিসেবে বাটন দিচ্ছি, সাইজ রাখছি না। ইনপুটের টাইপ আমি বলছি সাবমিট, সাবমিট বাটন, এবং ভ্যালু, ভ্যালু আমি বলছি সেভ। এই সেভ যেটা দিলাম এটা টেক্সট আকারে ডিসপ্লে করবে, ঠিক আছে? টেক্সট আকারে ডিসপ্লে করবে যেখানে বাটন সেভটা আসছে। আমি যদি এখানে কিছু লিখি, লেখা যাচ্ছে, আমি যদি এখানে কিছু লিখি হুম এবং টাইপ করতে চাই, এখানে কিন্তু লেখা দেখাচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাজ পার ইমেল অ্যাড্রেস মিসিং। সো আমি যতক্ষণ না পর্যন্ত এখানে ইমেল অ্যাড্রেস দিব ততক্ষণ পর্যন্ত আমার এখানে কিন্তু ওই ইমেলের প্যাটার্নটা ঠিক হবে না। ওকে, সো এখন কিন্তু আমাকে এই যে সাবমিট হতে দিচ্ছে, দ্যাট মিন্স এরর কিন্তু আসছে। সো আমি ইমেলের প্যাটার্নটা বা ইমেল অ্যাড্রেস নিয়ে কথা বলছিলাম। আমি এখন আমরা আলোচনা করছিলাম ফর্ম কন্ট্রোল নিয়ে। আমি আলোচনা করছিলাম ফর্ম কন্ট্রোল নিয়ে। এখানে আমরা একটু কমেন্টসে জানি যে আমরা ফর্মের এলিমেন্টগুলো যখন লিখছি তখন বুঝতে পারছি কিনা সবাই। হ্যাঁ, আমরা যদি বুঝতে পারি ওকে গুড, আর যদি একটু ধীরে যেতে বলা হয় আমি ধীরে যেতে পারি, বাট যেহেতু আলোচনা আছে বেশ, আমরা ধীরে না গিয়ে এই প্রসেসে আগালেই বেটার হয়। সো আমরা একটু কমেন্টস আকারে লিখি যে ইনফ্যাক্ট ওকে, সো আমরা একটু কমেন্টস দিয়ে লিখি স্পিড ঠিক আছে কিনা, স্পিডটা ইনফ্যাক্ট আলোচনার স্পিডটা। ইয়েস স্যার, ওকে নাইস। তো আলোচনাটা আমরা যখন করব আপনারা বুঝতে না পারলে দেন বলবেন যে লাইক একটু স্লো বা একটু ফাস্টার, কারণ আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বাট আমি একটা লিনিয়ার স্পিডে যাওয়ার চেষ্টা করছি। ওকে, আমি একটা স্পিডে যাওয়ার চেষ্টা করছি যে স্পিড অনুযায়ী ক্লাসটা আগাবে, এবং আমরা যখন ক্লাসটাকে আরো সামনে এগিয়ে নিব, আমি আবারও বলছি যে আমি অ্যাকচুয়ালি আপনাদের অ্যাডপ্ট করে নিচ্ছি আমার ভয়েস টোন, স্পিড, ফ্রিকোয়েন্সির সাথে, এবং ক্লাস যত আগাতে থাকবে আমার স্পিডটাও একটু একটু করে বাড়বে এবং আপনাদের অ্যাডাপটিভ ক্ষমতাটাও বাড়তে থাকবে। সো সেই হিসেবেই প্রোগ্রেস হবে এবং আলোচনা প্রতিদিনই আপডেটেড হবে এবং ডিটেলটা কমে আসবে। ওকে, সো আলোচনার একদম ডিটেলে যাওয়ার যে বিষয়টা সেটা কমে আসবে। সো আমরা
আহ, একটু কনসেন্ট্রেট করব রেগুলার ক্লাসে, এবং কেউ কেউ কিছু ক্লাস করছেন, কিছু ক্লাস করছেন না। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আমরা পরবর্তীতে কতটুকু অ্যাকচুয়ালি এই ক্লাস বুঝতে পারবো ইনফ্যাক্ট। ওকে, সো আমি আমি ইনফ্যাক্ট আবারও আমি আমার স্ক্রিনেই যাচ্ছি। বাটন তৈরি করেছিলাম, এবং সেই বাটনগুলোকে আমরা সাবমিট বাটন তৈরি করেছিলাম যাতে আমরা ইমেল অ্যাড্রেস বা আদার্স এই বিষয়গুলো বুঝতে পারি। আচ্ছা, পরবর্তী রোতে আমি যাচ্ছি। হোপফুলি আপনারা আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন। আম, আমি ইমেল অ্যাড্রেসের পরিবর্তে এখানে আমি ইউজ করছি পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে টাইপ হিসেবে আমি ইউজ করব পাসওয়ার্ড। অবভিয়াসলি নেমটা হবে পাসওয়ার্ড, সাইজটা আমি এজ ইট ইজ করেছি। পাসওয়ার্ড দিলে নর্মালি কি হয়, তাই না? পাসওয়ার্ড দিলে নর্মালি কি হয় আমরা যদি একটু দেখি যে পাসওয়ার্ডের কি হয়ে থাকে। একটা পাসওয়ার্ড বক্স আসে, দেখতে ইনপুট বক্সের মতোই, বাট এখানে ডটেড লাইন শো করছে। আম, আপনারা ডটেড লাইনের ক্ষেত্রে যেটা নর্মালি হয়ে থাকে যে পাসওয়ার্ড তো এরকমই হয়, তাই না? যখনই কোনো ওয়েবসাইটে গিয়ে দেখি জিমেল অ্যাড্রেসের পরে পাসওয়ার্ড দেই বা ইউজার নেমের পরে পাসওয়ার্ড দেই, ডটেড আসে। দ্যাট মিনস এটাকে হাইড করে রাখে। HTML এর একটা নির্দিষ্ট ইনপুট বক্স সেখানে ইউজ করা হয়ে থাকে যার নাম টাইপ পাসওয়ার্ড। ওকে, যেমন ইমেলের জন্য আমরা ইমেল ইউজ করি, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড। এরপর আসি কোনো কোনো কেসে আমরা নাম্বার নেয়ার জন্য, এক্সাম্পল আমি বলছি মোবাইল নাম্বার, এটা তো নাম্বারই হয় নর্মালি। সো সেক্ষেত্রে আমরা নাম্বার নামে যে টাইপটা আছে সেটা ইউজ করি। এখানে কিন্তু সাইজটা ইউজ করা হয় না, আদারওয়াইজ এরর আসে। নামের ক্ষেত্রে আমরা মোবাইল আন্ডারস্কোর নাম্বার ইউজ করতে পারি। দ্যাট কেস যেটা হবে যে একটু খেয়াল করে দেখেন যে নাম্বারের একটা বক্স চলে আসে, এবং নাম্বার বক্সে যখনই কার্সর রাখছেন আপস অ্যান্ড ডাউন আসে, এবং আমি টেক্সট লিখতে গিয়ে কিন্তু পারবো না, নাম্বার লিখতে গিয়ে পারবো। সো ঠিক আছে, সো আমরা নাম্বার লিখতে গিয়ে পারছি। ওকে, নাও নাও আমরা আমরা আম, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কি কি দেখলাম, নাম নিতে দেখেছি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার বা নাম্বার। এরপর আমি যেটা গুরুত্বপূর্ণ, আমি ইনফ্যাক্ট গুরুত্ব বিচারে ফর্মে যে যে এলিমেন্টগুলো সবচেয়ে বেশি ইউজ হয় তার একটা এক্সাম্পল দেখাচ্ছি। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে লাইক ডেট অফ বার্থ। নট অনলি দ্যাট, এটা ডেট অফ বার্থে ইউজ হবে। ক্যালেন্ডার, হ্যাঁ, ডেট যখনই চাইবেন আপনারা তখনই এটাকে আপনারা ইউজ করবেন। ডেটা টাইপ মানে টাইপ, ইনপুটের টাইপ কিন্তু ডেট রয়েছে। ডেট টাইম লোকাল বা ডেট, বাট এটাও কিন্তু সব ব্রাউজারে সাপোর্টে আসতে বেশ সময় লেগেছে। ডিওবি এখন লেটেস্ট সব ব্রাউজারই এটা সাপোর্ট করে। লাইক আমি যদি ডেট অফ বার্থে যাই, আগে আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম। একটা ক্যালেন্ডার তৈরি করতে হতো, কয়েকশো লাইনের কোড লিখতে হতো। এখন HTML এর অটো ডেট ইনপুট এসেছে যেটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করার যোগ্য। ওকে, সো আমরা খুব সুন্দর কিন্তু ক্যালেন্ডারের মতো পাচ্ছি। যে কোনো মাসে আমি সুইচ করতে পারছি। ওকে, সো এখান থেকে আপনি আপনার মান সিলেক্ট করে নিতে পারছেন। আপনি সামনে পেছনে যেতে পারছেন, এবং আপনি কিন্তু এটাকে হাইড করে রাখতে পারছেন। ইনফ্যাক্ট সব ফিচারই কিন্তু এখানে রয়েছে এই ক্যালেন্ডারে। ওকে, তার মানে আমরা এখানে ইনপুটের টাইপ ইউজ করেছি ডেট। নাও আমি পরবর্তী ইনপুট টাইপে যাচ্ছি। ইনফ্যাক্ট
খুব প্রয়োজনীয় জিনিসগুলোকেই আমি সামনে নিয়ে আসছি। ইনপুটের এলিমেন্ট বা ফর্মে আরো অনেক কিছু থাকে, যেমন সিটি থাকে, ওখানে ইনপুট বক্স, আমরা ইনপুট বক্স দেখেছি। কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি থাকে, কান্ট্রিতে ড্রপ ডাউন লিস্ট থাকে, আমরা একটু ড্রপ ডাউন লিস্ট দেখি। ওকে, সো কান্ট্রিতে আমরা ড্রপ ডাউন লিস্ট একটু দেখার চেষ্টা করব। ড্রপ ডাউন লিস্ট দেখার জন্য কিন্তু ইনপুট এলিমেন্ট ইউজ হয় না, ইনপুট ইউজ তো হয় না, এটাকে ড্রপ ডাউনের জন্য সিলেক্ট অপশন ইউজ করা হয়। সিলেক্ট নেম, নেমটা হচ্ছে কান্ট্রি, অপশনের ভেতরে আমরা যা লিখবো, যে লাইক সিলেক্ট ইয়োর কান্ট্রি, সিলেক্ট ইয়োর কান্ট্রি। ওকে, তো অপশন আমি কয়েকটা নিয়ে নিচ্ছি। আমি বলেছি যে কার্সরটা লাইনের পেছনে নিয়ে শিফট কন্ট্রোল ডাউন কি দিলেই কিন্তু হয়। আচ্ছা, আমি আমাদের দেশ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ লিখেছি, কানাডা, শ্রীলঙ্কা, সাউথ কোরিয়া, লাইক কয়েকটা কান্ট্রির নাম আমি লিখছি, ভুটান লিখলাম। হ্যাঁ, এটা আবার অপশন আকারে আসবে, ড্রপ ডাউন অপশন হিসেবে আসবে। আমি যদি দেখি, লোড দিয়ে দেখি যে সিলেক্ট ইয়োর কান্ট্রি অথবা সিলেক্ট কান্ট্রি, আমি যে কোনো টেক্সটই দিতে পারি ফার্স্ট অপশনে। ঠিক আছে, তারপর ওই সিলেক্ট অপশনের ওখানে যদি যখন আমরা প্রেস করব, দেখেন ড্রপ ডাউনে বাংলাদেশ, কানাডা, শ্রীলঙ্কা, সাউথ কোরিয়া, ভুটান এগুলো কিন্তু আসে। তো আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। নাইস। নাও এখন এখন আমরা আরেকটা স্পেশাল ইনপুট না, অ্যাড্রেস আমরা কিভাবে দিতে পারি। অ্যাড্রেসের জন্য মূলত টেক্সট এরিয়া, মাল্টি লাইনের টেক্সট লেখা প্রয়োজন পড়ে। টেক্সট টেক্সট এরিয়া, হ্যাঁ, টেক্সট এরিয়া আমরা দিতে পারি। যে টেক্সট এরিয়া দিলে কি হয়, না, টেক্সট এরিয়া তো আসে নাই, এই যে টেক্সট এরিয়া, হ্যাঁ, টেক্সট এরিয়া আমরা দিচ্ছি। একটা টেক্সট এরিয়ার মধ্যে কিভাবে আহ, আমরা লিখব, বা তার নাম আমাদের দিতে হবে। টেক্সট এরিয়া, এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস নিব এখান থেকে। তারপরে এখানে রোজ, হ্যাঁ, রোজ, রোজ হচ্ছে কয়টা রো আমি নিতে পারি, যে লাইক 6 রোজ। কলামস, আমি কতগুলো কলাম নিব, লাইক 30 কলামস। সো লেটস চেক যে আমাদের এখানে একটা আমাদের এখানে একটা চলে আসে, হ্যাঁ, একটা টেক্সট এরিয়া, চলে আসে, যে আমি এখানে টাইপ করতে পারি, মাল্টি লাইনে টাইপ করতে পারি, এবং যত বড় টেক্সটই হোক নিতে পারবো, কারণ এখানে স্ক্রল চলে আসে। ওকে, সো এখানে কিন্তু স্ক্রল চলে আসে। সো আপনি এটাকে বড় ছোট করতে পারেন কলামের মাধ্যমে, যে লাইক আমি কলাম যখন আমি ইমপ্লিমেন্ট করছি, তখন এখানে কিন্তু আমরা কলামকে বড় ছোট করতে পারছি, বক্সটাকে। রো দিলে হাইট বাড়বে। সো আমরা কি শিখলাম, ইনপুট বক্স শিখেছি, ইমেল বক্স শিখেছি, পাসওয়ার্ড শিখলাম, নাম্বার, ক্যালেন্ডার, ড্রপ ডাউন এবং টেক্সট এরিয়া। ইমেজ, ফাইল, লাইক আমি এখন যদি ফাইলের ইউজ করতে চাই, ইমেজ আপলোড, অনেক সময় দেখেন না যে ইমেজ আপলোড করতে হয় সবার, লাইক প্রোফাইল পিকচার। সো এটা তো আর টেক্সট এরিয়া দিয়ে হবে না, আমাদের ইনপুটে ফেরত যেতে হবে। ইনপুট টাইপ ফাইল, নেম, প্রোফাইল,
পিকচার ক্লোজ করেছি। লেটস চেক যে আমাদের এখানে প্রোফাইল পিকচার সিস্টেমে আপনারা যদি দেখেন যে চুজ ফাইল অপশন চলে আসে, রাইট? চুজ ফাইল অপশন চলে আসে। তো এগুলো ভিডিও, হ্যাঁ, যে কোনো ধরনের ফাইল, ইমেজ, ভিডিও, অডিও, হ্যাঁ, ফাইলস লাইক ওয়ার্ডের যে কোনো ফরম্যাটের নাম, যে কোনো ফরম্যাটের ফাইলই আপনি ব্রাউজ করে সেখানে দিতে পারেন। ইনফ্যাক্ট আপনি ব্রাউজ করে দিলেন, রাইট, এই ফাইলটা এখানে চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইনপুটের ফাইল অপশনটা। এছাড়াও কিছু বিষয় আছে যেমন গুরুত্ব বহন করে ফর্মের জন্য। আমি বলছি যে লাইক জেন্ডার। হুম, জেন্ডারের ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করে থাকি রেডিও। আমরা রেডিও ইউজ করে থাকি জেন্ডারের ক্ষেত্রে। নেম জেন্ডারে আমি ইউজ করছি ভ্যালু। ভ্যালু হচ্ছে লাইক মেল, আর পাশে মেল লিখছি, তারপরে ফিমেল লিখছি, ভেতরকার ভ্যালু আমি ফিমেল লিখছি। খেয়াল করে দেখেন আমি গ্রুপ করছি যে দুইটার নামে আমি সেম দিচ্ছি, রিজন আছে। আমি যখন ফর্ম বানাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই মিস করে থাকি। আমি যখন রেডিও বাটন আনলাম, আমি যে কোনো একটাকেই তো সিলেক্ট করতে পারবো, এটাই রেডিও বাটনের নিয়ম। বাট যদি আমি গ্রুপিং না করতাম, যে লাইক দুইটা ডিফারেন্ট নাম দিতাম, তাহলে কিন্তু দুইটা ডিফারেন্ট গ্রুপে চলে যেত এবং একসাথে একাধিক রেডিও বাটন সিলেক্ট করা যেত, যেটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে কাজের কাজ হতো না। সো ওকে, ওকে, তো আমরা এখন যদি দেখি যে যেহেতু নাম আমরা সেম করেছি, সো গ্রুপ করা যাচ্ছে এবং একসাথে একাধিক ভ্যালু আমরা সিলেক্ট করতে পারছি না, যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে হচ্ছে। নাও, এটা গেল রেডিও বাটনের ক্ষেত্রে। চেক বক্স, যে লাইক আই অ্যাগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাকে এগ্রিমেন্ট দিতে হয় ফর্মে। কোনো কিছু না থাকলেও দেখেন যে নাম, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে হচ্ছে। চেক বক্স আছে রিমেম্বার মি, আমাকে রিমেম্বার মি দিতে হচ্ছে। সো সেখানেও অ্যাকচুয়ালি ইনপুটের ইউজ আছে এবং ইনপুট টাইপটা মূলত চেক বক্স। হ্যাঁ, ইনপুটের টাইপটা চেক বক্স। নেম হচ্ছে এগ্রি, একটা নাম দিতে হয় ইনফ্যাক্ট। সো আমরা যদি এখন দেখি একটা চেক বক্স কিন্তু আসলো, সো আমি চেক বক্স দিতে পারছি। আর এনি আদার কেসেসে আরও যে ইনপুটের বক্সগুলো নর্মালি ইউজ করা হয়ে থাকে, এগুলো হচ্ছে রেগুলার কেস, খুব বেশি ইউজ করা হয়ে থাকে। এবং ইনপুটের আরও কিছু নামের পরে আমি ইনপুটের টাইপ দিয়ে দেখাচ্ছি যে অনেক অনেক টাইপ ভ্যালু আছে। চেক বক্স কালার আপনি দিতে পারেন, ফাইল আমরা দেখালাম, হিডেন একটু দেখাবো, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, টেলিফোন নাম্বার, টাইম, ইউআরএল, উইক, ইউআরএল। ইনফ্যাক্ট আপনি ইউআরএল দিতে পারেন, ঠিক আছে? ওখানে ইউআরএল ছাড়া কিন্তু কাজ করবে না, লাইক ওয়েবসাইট। আমি আমি আরেকটা দেখেন, ডেট অফ বার্থের পরে আমি আরেকটা কলাম তৈরি করছি এবং বলছি ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল, এখন কি হবে? ওয়েব অ্যাড্রেস আমি দিতে বলছি, এখানে আমি বলে দিলাম ইনপুটের টাইপ হবে ইউআরএল। সো ইন দ্যাট কেস কি হবে? সো আমি যখনই ইউআরএল চাইবো, ওয়েবসাইট ইউআরএল, একটু খেয়াল করে দেখবেন, আমি যদি এখানে বাটন প্রেস করি, প্লিজ এন্টার এ ইউআরএল, সো এটা অ্যাকচুয়ালি ইউআরএল হয় নাই, রাইট? এটা অ্যাকচুয়ালি ইউআরএল হয় নাই। আর এখানেও ফিল্ডগুলো দেখেন একটু স্কুইজ হয়ে গেছে। আমরা টেবিলকে বাড়াতে পারি একটু, টেবিলকে
টেবিল 50-60 করে দেই, আর এখানকার এটাকে একটু মুছে রাখি, তাহলে ফর্মটা দেখতে বেটার হবে, বেটার হয়েছে। সো আমরা যদি দেখি যে ফর্মের মধ্যে যে ওয়েবসাইটের আমি যখন ইউআরএল এর কথা বলছি, এখানে কিন্তু এরর আসবে, প্লিজ এন্টার এ ইউআরএল। আমাকে ইউআরএল দেওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু যেতে পারবো না। www.talhatraining.com দিয়েছি, এটাও ইউআরএল কিনা আমরা একটু চেক করি। স্টিল নট ইউআরএল। ইউআরএল হওয়ার জন্য যেটা হতে হয় http কোলন স্টিল, আমি যখন দেখব এটা কিন্তু ওই যে এইচটিটিপি দিয়েছিলাম না, ওইটা দেখে নিয়ে নেয়, বাট ইউআরএলটা এরকম হতে হয় এইচটিটিপি কোলন দুইটা স্ল্যাশ, দেন ইউআরএলটা ভ্যালিড ইউআরএল হয়। সো এর জন্য আপনারা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, এটা ইনফ্যাক্ট একেবারে ভ্যালিড ইউআরএল কিনা। সো আমরা কিন্তু প্রোটেকশন দিতে পারি, এটা ইমেল ফরম্যাট না হলে নেবই না, ইমেলের ইউআরএল ফরম্যাট না হলে আমরা নিবই না। ডেট আমরা দিতে পারি, নাম্বার ফিক্স করে দিতে পারি, পাসওয়ার্ড হাইড করে রাখতে পারি, চুজ রেডিও বাটন চেক বক্স দিতে পারি। আবার আরেকটা গুরুত্বপূর্ণ, আমি যেটা মুছে ফেললাম, হ্যাঁ, একটা ইনপুট বক্স, এটা দেখা যায় না, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট এলিমেন্টগুলোর মধ্যে একটা, ইনপুটের টাইপ হিডেন, নেম হচ্ছে আইডি। লেটস চেক যে আমরা যখনই কোনো ফর্ম থেকে হিডেনে ডাটা পাঠাতে চাইবো, তখন কিন্তু আমরা ইনপুটের টাইপ হিডেন এই ফিল্ডটা ইউজ করি। এই নেমের নিচেই একটা হিডেন ফিল্ড রয়েছে, সেই ফিল্ডটা ভিজিবল হচ্ছে না। যে লাইক আমি যদি বলি যে এখানে ভ্যালু হিসেবে 1 2 3 আছে, বাট ফর্মে কিন্তু এটা কখনোই ভিজিবল হচ্ছে না। লেটস চেক যে আমরা কিন্তু ফর্মে দেখতে পাচ্ছি যে এটা ভিজিবল হচ্ছে না, বাট আমি যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, একটু খেয়াল করেন, পেজ সোর্সে গেলে আমাদের যে ইমেল অ্যাড্রেসের উপরে এই জায়গাটা একটু খেয়াল করেন, যে ইনপুটের টাইপ হিডেন, নেম আইডি এবং ভ্যালু 1 2 3, আমরা ফর্মে সব ভ্যালু দিলাম, বাটন সাবমিট করলাম এবং ফর্মে পোস্ট হলো অ্যাকশনের কাছে, তখন কিন্তু আমরা আইডির মধ্যে এই ভ্যালুটা পাবো, যেটা আপনারা ফর্ম থেকে দেখতে পাচ্ছেন না। সো এ ধরনের অনেক কাজ, অনেক ভ্যালু প্রোগ্রামিং এর সময় হিডেনে রেখে নিয়ে যেতে হয়। সো এই এলিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন আপনারা, এবং গুরুত্বপূর্ণ কয়েকটা ফর্ম এলিমেন্ট আমি দেখিয়েছি, এই এলিমেন্টগুলো জেনে ভালো মতো ফর্ম তৈরি করার চেষ্টা করবেন। এবং আরো কিছু ট্যাগ প্রপার্টি রয়েছে, সেগুলো ভালো মতো দেখার চেষ্টা করবেন, যাতে আমরা ফর্মটা খুব ভালো মতো তৈরি করতে পারি। সো এটা তো গেল HTML এর ট্যাগ এলিমেন্ট। ও লুকসটা বেটার করতে হলে অবশ্যই CSS এর হেল্প লাগবে। সো আমাদের হাতে একটা ছোট্ট ফর্ম এসেছে, যেটা যে কোনো সময়ের প্রজেক্টে কাজে লাগবে। আমরা কি কি করতে পারলাম, HTML এর কিছু কাজ শিখলাম, HTML এর ফর্ম কন্ট্রোল শিখলাম। ওকে, সো আমরা এরপরে যেটা অ্যাকচুয়ালি করতে শিখবো সেটা হচ্ছে যে সিএসএস। আমরা সিএসএস এর কিছু আলোচনা দেখব এখন, এবং সিএসএস এর আলোচনাতে যে বিষয়টা এখন প্রাধান্য পাবে মূলত রুলস, এবং রুলস অনুযায়ী ফর্ম ইমপ্লিমেন্টেশন। সো ফর্মের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ফর্ম বলবো না, সিএসএস এর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি ইন ডেপথে না গিয়ে যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে যে আমরা যখন ফর্ম নিয়ে কাজ করব, অবভিয়াসলি ফর্মের মধ্যে আমরা কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি মাথায় রাখবো, সেটা হচ্ছে অন্যতম সিএসএস এর যে জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এর মধ্যে অন্যতম হচ্ছে যে এর ইমপ্লিমেন্টেশনটা, রুলস ইমপ্লিমেন্টেশনটা। তো আমরা একটা কাজ করি, আমরা একটা সিএসএস ফাইল তৈরি করি। আমি গতদিন বলেছিলাম যে সিএসএস লিখতে হয় ক্যাসকেডিং স্টাইল শিটে। আমি সিএসএস একটা ফার্স্ট একটা ফোল্ডার নিয়ে নিলাম, ডে 3 এর মধ্যে নতুন করে নিউ থেকে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, সিএসএস একটা ফোল্ডার নিলাম।
সিএসএস ফোল্ডারের মধ্যে নিউ থেকে আমি একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিলাম, ফাইলের নাম দিচ্ছি স্টাইল ডট সিএসএস, সিএসএস বসে গেছে একটু খেয়াল করবেন, ফিনিশ করে দিয়েছি। সো একটা ফাইল ফরম্যাট এসেছে যার ভেতরে কিছু টেক্সট, এটা স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, দ্যাট মিনস কমেন্টস। এইচটিএমএল এর একটা কমেন্টস দেখিয়েছিলাম শুরুতে, একটু খেয়াল করেন যে লেস দেন এক্সক্লেমেটরি হাইপেন আর হাইপেন হাইপেন গ্রেটার দেন। সো এটা ছিল হচ্ছে এইচটিএমএল এর কমেন্টস, আর এটা হচ্ছে সিএসএস কমেন্ট, যে আপনি কোনো টেক্সট লিখে রাখতে যাচ্ছেন ফাইলের মধ্যে বাট ভিজিবল করবেন না, তখন এটা লেখা হয়। নেটবিনসে কখন ক্রিয়েট হলো, কোন তারিখে ক্রিয়েট হলো, কে ক্রিয়েট করলো, এটা বাই ডিফল্ট কমেন্ট সিস্টেম। সো এখন আসি আমরা সিএসএস ফাইলে। সিএসএস ফাইলের বিষয়গুলো আমরা, রুলসগুলোতে আমি যাব। আমরা একটা কাজ করি যে প্রাথমিকভাবে প্রজেক্ট সাবমিশনের জন্য প্রজেক্ট সাবমিশনের জন্য আহ, একটা সাবজেক্ট দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি যেটা টেম্পোরারি। আমাদের ক্লাসরুমে একটা ইমেল অ্যাড্রেস দিব। আমি আজকের দিনে পার্সোনাল ইমেল অ্যাড্রেস এ না গিয়ে আমি আপনাদের একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসেই এটাকে পাঠাতে বলছি। contact talhatraining.com। contact@talhatraining.com। এখানে আপনারা আপনাদের প্রজেক্টটা সাবমিট করবেন। আচ্ছা, সো ইমেল অ্যাড্রেস দিয়েছি যেখানে আপনারা আপনাদের প্রজেক্টটা সাবমিট করবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে গ্রুপে আমরা কতজন লাস্ট ডের কোড পেয়েছি। আমরা তালহা ট্রেনিং এর গ্রুপের ডে 2 এর কোড আপলোড করেছি, আজকে যেমন ডে 3 এর কোড আপলোড করব। একটু আমাকে জানাবেন যে কতজন পেয়েছেন। কোড আপলোড করেছিলাম লাস্ট ডেতে, আমরা কে কে পেয়েছি সবাই লিখবেন। ইনফ্যাক্ট নাম্বার অফ স্টুডেন্ট কোর্সে আছে, আমরা তো 50% মতো আমরা তালহা ট্রেনিং এর গ্রুপে পেয়েছি, যারা ওখানে রেজিস্টার্ড হিসেবে আছে এবং অ্যাক্টিভিটি করছে। সো আপনারা যারা যারা কোড পেয়েছেন এবং কোড কোথায় আছে আমি একটু দেখিয়ে দেই। আজকের দিনের জন্য তালহা ট্রেনিং এ ঢুকলেই আপনারা দেখতে পাবেন, স্পেসিফিক গ্রুপে গেলেও আপনারা দেখতে পাবেন। আমার স্ক্রিন যদি দেখেন, আমি তালহা ট্রেনিং এর ওয়েবসাইটটা লোড দিয়েছি। এখানে আমরা লাস্ট ক্লাসের ভিডিও ইউআরএলটাও ডে 1 ডে 2 করে দিয়ে দিব। ডে 2 ইউআরএলটা এখানে, ডে 2 এর ওয়ার্ক ফাইল দেওয়া আছে, হ্যাঁ, জি ফাইল, এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। কেউ যদি ইউআরএল ভুলে যান প্লে লিস্ট, এখান থেকেই আমরা ভিডিওটা দেখতে পারি। ওকে,
সো কিছু মানে আমরা গ্রুপে জয়েন করব। ওয়েব ডেভেলপমেন্টের যে গ্রুপটা, আমি আবারও বলছি, তালহা ট্রেনিংয়ে গিয়ে সার্চ বক্সে যদি আপনারা লিখেন এই যে এটা, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ, আম, এই গ্রুপটা সার্চ দিয়ে গ্রুপটাতে যাবেন, একটা প্লাস সাইন আছে, যেখানে প্রেস করলেই এই প্লাস সাইনটা, এখানে একটা প্লাস থাকবে, আমি যেহেতু মেম্বার এখানে ক্রস সাইন আসে, দিলেই আপনারা জয়েন করতে পারবেন। রিকোয়েস্ট আসবে, আমরা অ্যাকসেপ্ট করে নিব। ওকে, সো গ্রুপের মেম্বার হলেই কিন্তু আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যখনই লগড ইন হবেন, আমি ফাইল আপলোড করলেই, তালা ট্রেনিংয়ে লগড ইন করলেই এই রিলেটেড আপনি যতগুলো গ্রুপে আছেন, গ্রুপের ওয়ার্ক ফাইল, ভিডিও ইউআরএলস যেটা আমরা এখানে শেয়ার করি, সেখান থেকে পাবেন। সো ভিডিওর কথা বলছি, আমি আজকের দিনের কন্টেন্টটাও আপলোড করব, এখান থেকে আপনারা সেটা পেতে পারেন। স্ট্রং প্রোফাইল আছে তালহা ট্রেনিংয়ে, প্রোফাইল সেগমেন্টে গিয়ে নিজেরা নিজেদের প্রোফাইলটা গুছিয়ে নেবেন। আম, সব ফিচারগুলো দিয়ে, যাতে আপনাদের আমরা চিনতে পারি, এবং ইনফ্যাক্ট পরবর্তীতে স্কিলড অবস্থায় আসলে আমাদের যে আহ, বলা যায় যে আমরা রেফারেন্স দিয়ে থাকি চাকরির জন্য, সেটাও আমরা কিন্তু প্রোফাইল দেখে এখান থেকে আমরা রেফারেন্স দিয়ে থাকি। বাই দ্য ওয়ে, নাও আমি আমি যাচ্ছি মূলত আমাদের বোর্ডে, যেটা নিয়ে আমি কথা বলছিলাম। অনেকেই পেয়েছেন, জয়নিং রিকোয়েস্টও একজন পাঠিয়েছেন এখন, আহ, আমি অ্যাকসেপ্ট করে নিব। হুমায়ুন জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, বাই দ্য ওয়ে। আর স্ট্যাটাস অনুযায়ী ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছে। ডে 2 এর ভিডিওটা ক্ষেত্রে যেটা আমরা বলবো, ডে 1 ভিডিওটা আমরা দেখেছি কয়েকজন, আমি যেটা কাউন্ট দেখে বুঝতে পারছি, বাট ডে ডে 2 যেটা, এই ভিডিওটা স্টিল কিন্তু ঠিক সেভাবে ফলো করছে না স্টুডেন্টরা, আমি ভিউ থেকে যেটা বুঝতে পারছি। সো ওয়ানে কিন্তু কিছু আলোচনা হয় নাই, জাস্ট প্র্যাকটিক্যাল কিছু ইস্যু আমি দেখিয়েছি, বাট টুতে কিন্তু মূল আলোচনাটা হয়েছে। সো আমরা হোমওয়ার্ক করতে চাইলে কিন্তু আমাকে টুর ভিডিওটা দেখতে হবে, থ্রির ভিডিওটা আমাকে দেখতে হবে, যেটা আমি আজকে আপলোড করব। বাই দ্য ওয়ে, নাও নাও আমি যেটা করব সেটা হচ্ছে যে সিএসএস, আমি একটা ফাইল তৈরি করেছি, সবার জন্য একটা ফাইল তৈরি করেছি, যে স্টাইল ডট সিএসএস নামে। স্টাইল সিএসএস এ আমি ফার্স্ট রুলস বলছি, যে ক্লাস নেম লিখতে হয় এখানে, তারপরে কার্লি স্টার্ট করে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রপার্টি, দেন কোলন দিয়ে ভ্যালুস, হ্যাঁ, ভ্যালুস লিখলাম, যে প্রতিটা প্রপার্টির নাম্বার অফ ভ্যালু থাকে। এটা হচ্ছে ক্লাস লিখার নিয়ম, যে আমাকে ক্লাসের নাম লিখতে হবে, প্রপার্টি লিখতে হবে, আমাকে ভ্যালু লিখতে হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম, যে নিয়ম অনুসারে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিব। সো ক্লাস নেম, প্রপার্টি অ্যান্ড ভ্যালুস। সো ক্লাস নেম, প্রপার্টি, ভ্যালুস কনসেপ্টে যখন আমরা যাচ্ছি, সো ক্লাসের নাম আমাকে দিতে হবে, লাইক হিয়ার, এভাবে। বডি নামে তো একটা HTML এর ট্যাগ আছে, তাই না? সো এটা আমি প্রথমে লিখছি। একটা প্রপার্টি দেখেন, আমি কন্ট্রোল ধরে শিফট দিয়েছি, প্রচুর প্রপার্টি আসে, 100 বেশি প্রপার্টি আছে, বা তার চেয়েও বেশি। তো আপনাদের টেন্সড হওয়ার কোনো কারণ নেই, আমরা আস্তে আস্তে করে সেগুলো সব শিখেই যাব, প্র্যাকটিস করতে করতেই আপনারা শিখবেন। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাচ্ছি, খুব সহজ টাস্ক। কন্ট্রোল শিফট আবারও দিয়েছি, ক্লাসে কালারের লিস্ট আছে, এই কারণে আমি ভ্যালুস বলেছিলাম।
আর চুজার একটু খেয়াল করেন, আমি আবারও যাচ্ছি, আমি কন্ট্রোল শিফট দিলাম, চুজার কালার চুজার দিলাম। আহ, আহ, এখানে কন্ট্রোল ধরে শিফট দিলে একটা লম্বা লিস্ট আসে, একটু খেয়াল করবেন, উপরেরটাই হচ্ছে কালার চুজার, এন্টার দিলেই কিন্তু চুজ অপশন আসে। আমি গ্রে কালারটা চুজ করছি, একটা কালার কোড বসবে, হ্যাঁ 6 ডিজিটের একটা কালার কোড বসবে, 6 ডিজিটের একটা কালার কোড বসবে, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি শুধু, নাথিং এলস। আর টেক্সট কালারটা হচ্ছে আমি টেক্সট কালার দিলাম। সো টেক্সট কালারটা আমি যখন দিব কি হয়েছে সেটা আমি একটু দেখি। টেক্সট কালারটা আমি একটু পরিচিত কালার দিতে চাচ্ছি, এবং যেন সবার চোখে আসে। পরবর্তীতে ওইটা আমি পরিবর্তন করে নিব, আমি একদম চোখে আসার মতো কালার দিয়েছি, হ্যাঁ। ট্যাক্সির কালার ব্লু, এটা কি ইয়েলো বলে, হ্যাঁ ইয়েলো কালার আমি দিয়েছি। সো আমি যদি যাই ব্রাউজারে, কোনো ইম্প্যাক্ট আছে কি? নেই, কোনো ইম্প্যাক্ট নেই। সো ইম্প্যাক্টের জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাকে সিএসএসটাকে কল করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে সিএসএসটাকে। কার সাথে কানেক্ট করব? আমরা সবগুলো পেজের সাথে কানেক্ট করব। সো সবগুলো পেজের ইম্প্যাক্ট পেতে হলে আমি ইন্ডেক্সের সাথে যাই, এই ফার্স্টে ইন্ডেক্সের সাথে কানেক্ট করার চেষ্টা করি। সিএসএস কানেক্ট করার জন্য লিঙ্ক ইউজ করতে হয়, তারপরে টাইপ ইউজ করতে হয়। লিঙ্ক, হ্যাঁ, এভাবে লিখতে হয়, টেক্সট আর সিএসএস। দেন হাইপারলিঙ্ক রেফারেন্স ইউজ করতে হয়, তো হিডেন ইউজ করেছি, href যেটাকে বলে। হাইপারলিঙ্ক রেফারেন্স কোথায় আছে? আমার সিএসএস ফাইলটা, সিএসএস ফোল্ডার আছে, তার ভেতরে স্টাইল ডট সিএসএস আছে। আর রিলেশন দিতে হয়, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, এই যে নিচের স্টাইল শিট, দেন ক্লোজ। সো এই যে লাইনটা আমি লিখলাম, এটা দিয়ে এইচটিএমএল এর সাথে সিএসএস এর কানেকশন হয়। যে কোনো এক্সামে বেসিক লেভেলে এইচটিএমএল সিএসএস এক্সামে এই কোশ্চেনটা আসে, কিভাবে আমি সিএসএস ফাইলকে এইচটিএমএল এর সাথে কানেক্ট করব। সো এটা ভালো মতো মনে রাখবেন সবাই। লিঙ্ক টাইপটা লিখবেন টেক্সট সিএসএস, হাইপারলিঙ্ক রেফারেন্স, দ্যাট মিন্স এই এইচটিএমএল ফাইলটা কোন সিএসএস ফাইলের সাথে কানেক্ট করবেন, ফাইলটা কোথায় আছে। আমি আছি ইন্ডেক্সে, সো এই ফাইলের সাথে কানেক্ট করতে গেলে প্রথমে ফোল্ডারের নাম, দেন ফাইলের নাম, দেন রিলেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করেছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটাও গ্রে হয়ে গেছে, টেক্সটের কালার ইয়েলো হয়ে গেছে আপনাদের চোখে আসার জন্য। একজন মেসেজ করেছেন, এহসান কবির, ওকে। নাও, সো আমরা আমরা যে বিষয়টার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, যে স্টাইল শিটের এগেনস্টে আমরা কিভাবে কানেক্ট হলাম। বাট স্টিল স্টিল একটু খেয়াল করেন যে অন্যান্য পেজে কিন্তু সেটার ইম্প্যাক্ট ফেলছে না, অন্যান্য পেজে ইম্প্যাক্ট ফেলছে না, এবং ইম্প্যাক্ট না ফেলার কারণটাই হচ্ছে একটা, অন্যান্য পেজের সাথে আমরা এর কানেকশন এস্টাবলিশ করিনি। সো আমরা সাইন আপের যে কানেকশনটা বা অ্যাবাউট আসের যে কানেকশনটা, আমি আবারও লিখি, লিঙ্ক টাইপ টেক্সট সিএসএস হাইপারলিঙ্ক রেফারেন্স CSS style sheet relation style sheet close, সরি, সাইন আপে যাচ্ছি, ক্লোজ করেছি। দেখেন সবগুলো পেজেই এবার কানেকশনটা আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছিলাম, কালারটার কথা আমি বলছিলাম। সো একটু একটু খেয়াল করে দেখি, আমি বডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাতে পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আমার সিএসএস এ গিয়ে এখন এখন যদি আমি বলি যে না, আমার যে টেবিলটা আছে, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই থাকবে, হ্যাঁ,
টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই থাকে। ইন্টারেস্টিংলি আমার তো পুরোটাই একটা বড় টেবিল, সবার সাথে তো সিএসএস কানেক্টেড। সো এইবার যদি আমরা একটু চেক করি, টেবিলটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে, পাশের বডি কালারটা কিন্তু গ্রেই আছে। আর টেক্সটটা যেহেতু আমি পরিবর্তন করি নাই, টেক্সটটা আমি যে কোনো জায়গায় পরিবর্তন করতে পারি, আমি বডিতেও পরিবর্তন করতে পারি, টেবিলেও করে নিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। আমি বডির টেক্সট কালারটার কথা বলছি। এটাকে আমি ডিফল্ট কালার যদি কোনো কালার নাও দেই, ধরেন আমি এটাকে কমেন্ট করে রাখলাম, আহ, এই লাইনটাকে কমেন্টস করে রাখছি, কোনো কাজে আসবে না, তখন ডিফল্ট যে কালারটা ব্ল্যাক, সেই কালার ব্ল্যাকটা পেয়ে যাবে। একটু খেয়াল করেছেন হয়তো। ইজি সিএসএস এর মাধ্যমে আমি কি করতে পারছি, আমি টোটাল লেআউটটাকে কন্ট্রোল করতে পারছি। সো ডিজাইনের ছোট ছোট ইস্যুগুলোকে আমি কন্ট্রোল করতে পারছি। সো আমরা গতদিন বলেছিলাম যে এই যে এই যে আমার যে হেডারগুলো, ফর এক্সাম্পল হেডারগুলো আমি ইউজ করেছিলাম মোস্ট প্রবাবলি ইন্ডেক্সের জন্য। যে হেডার ইউজ করেছিলাম H3। সো H3 এর জন্য যদি আমরা একটা সিএসএস লিখি, ইজিলি আমি তাকে কন্ট্রোল করতে পারবো। আমি তার ফন্টের সাইজ থেকে শুরু করে অনেক কিছু, যে লাইক টেক্সট রিলেটেড, হ্যাঁ, টেক্সটের অ্যালাইন, টেক্সট জাস্টিফিকেশন, টেক্সট ওভারফ্লো, লাইক টেক্সট রিলেটেড তো অনেক কিছু আছে। টেক্সট ট্রান্সফর্ম, ভ্যালু কি আছে, লোয়ার কেস, আপার কেস, হ্যাঁ, ইনিশিয়াল, ক্যাপিটালাইজ, একটু খেয়াল করেছেন? সো আমি যদি আপার কেসটা দিই, একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি টেক্সট ট্রান্সফর্মের একটা বেসিক প্রপার্টি HTML এর। সো HTML H3 যতগুলো জায়গায় আছে আমাদের ফাইলগুলোর মধ্যে, দুই তিনটা জায়গায় আমি দেখতে পাচ্ছি। সো লেটস চেক যে এখন সবাই আপার কেস হলো, হ্যাঁ। সো সিএসএস এর মাধ্যমে অতি সহজেই আমি আমার চেঞ্জ পরিবর্তনগুলো, যেটা আমি যদি এইচটিএমএল এ করতে যেতাম আমাকে সরাসরি আপার কেসে লিখতে হতো, এখন কিন্তু আমাকে আপার কেসে লিখতে হচ্ছে না। আমি কি করলাম, আমি সিএসএস এ বলে দিলাম যে যেখানে যেখানে হিস্ট্রি আছে তুমি আপার কেস করে দাও, সে আপার কেস করে দিয়েছে। সো ছোট্ট একটা এক্সাম্পল আর কি। সো আমি কিভাবে স্টাইলিংটাকে আস্তে আস্তে করে সামনের দিকে নিতে পারি, স্টাইলিং এর মাধ্যমে আমি আমার লেআউটগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি, মানে কন্ট্রোল করতে পারি, কাজে লাগানো না, কন্ট্রোল করতে পারি। ইনফ্যাক্ট আমরা এখান থেকে আমাদের যে অন্যান্য পেজ যেগুলো রয়েছে, অন্যান্য ট্যাগ যেগুলো রয়েছে, সেগুলোকেও আমরা কন্ট্রোল করতে পারি। আমি এখন পর্যন্ত যা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে বেসড অন, বলতে পারেন যে ট্যাগস, হ্যাঁ, ট্যাগের নামে সিএসএস এর ক্লাস, বাট মোস্ট অফ দ্য কেসেসে ট্যাগের নামে সিএসএস এর ক্লাস না হয়ে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ডিফারেন্ট নাম, দ্যাট মিন্স ইউজার ডিফাইন নামে সিএসএস এর ক্লাস হয়ে থাকে। এবং ইউজার ডিফাইনের নামে যখন সিএসএস এর ক্লাস হয়, তখন আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে যে দুইটা রুলস এখানে চলে আসে যে কিভাবে এই ক্লাসগুলো কল হবে, হ্যাঁ। যে লাইক আমি একটা একটা ইউজার ডিফাইন ক্লাস লেখার চেষ্টা করছি, যে মাই ক্লাস, বাট এই নামে যেহেতু কোনো HTML এর ট্যাগ নেই, এর কোনো ইম্প্যাক্ট নেই, বাট আমি যখনই এটাকে ইমপ্লিমেন্ট উপযোগী করতে যাব, আমাকে ডট লিখতে হবে অথবা হ্যাশ লিখতে হবে। কখন আমি ডট লিখবো, কখন হ্যাশ, আমি আস্তে আস্তে আসছি। আমি ডট লিখছি এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব সেটা আমি দেখাচ্ছি। লাইক আমি যদি টেক্সট রিলেটেড, টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, টেক্সটের ডেকোরেশনে আমি গিয়েছি। এই যে টেক্সট ডেকোরেশনে কালারের ইস্যু আসছে, আমি টেক্সট ডেকোরেশনে কালার না করে টেক্সটের আর কিছু করা যায় কিনা, টেক্সট হাইট, টেক্সটের হাইট যদি আমি বাড়াতে, টেক্সট শ্যাডো, শ্যাডোটা আমি পরে দেখাই। টেক্সট ডেকোরেশনে আমি আবার যাই। কি করা যায় বলেন, আমি এখান থেকে
টেক্সট ডেকোরেশনে কালার চুজ করতে পারি, সে করলাম, একটা কালার চুজ করলাম, ইচ্ছে মতো কালার। তারপরে আমরা কি করতে পারি, টেক্সটের ডটেড করতে পারি, ইনফ্যাক্ট ওভারলাইন দিতে পারি, সলিড লাইন দিতে পারি, আন্ডারলাইন দিলাম বোঝানোর জন্য, হ্যাঁ। তারপরে তো কালার এবং মানে একটু বর্ডার টর্ডার দিয়ে কিছু একটা করা আর কি, টেক্সট ডেকোরেশন, ওকে ফাইন, করলাম। সো মাই ক্লাস, এই ক্লাসটা আমরা কোথাও এক জায়গায় ইমপ্লিমেন্ট করি, যে কোনো জায়গায়, যেহেতু আমি ডট দিয়েছি, এটাকে যে কোনো ট্যাগে আমি ইউজ করতে পারবো। সো আমি এটাকে আমার ফার্স্ট যে প্যারাগ্রাফ আছে ইন্ডেক্স পেজে, এর ভেতরে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। কি হয় একটু দেখেন, ক্লাস, এবং ক্লাসের নাম দিয়ে দিলাম মাই ক্লাস। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাই ক্লাস, হ্যাঁ, ক্লাস নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেই ক্লাস অ্যাট্রিবিউটের থ্রুতে আমি যাচ্ছি। সো মাই ক্লাস প্রপার্টিতে যাচ্ছি। সো লেটস চেক যে আমাদের কি আউটপুট আসে এবার, একটু খেয়াল করেন যে একটা লাইন চলে আসে ডেকোরেশনে, এবং লাইনটার কালার হচ্ছে ব্লু। আমি কিন্তু তাই দিয়েছিলাম। সো এখান দিয়ে যদি আমরা দেখি যে স্টাইলিং এর মধ্যে যে টেক্সট ডেকোরেশনে একটা কালার দিয়েছি, এবং আপনার আন্ডারলাইন বলেছি। সো আন্ডারলাইনের পরিবর্তে আমরা যদি ডটেড লাইন দেই এবং এটাকে ওভারলাইন দিতে পারি, ব্লিঙ্ক করাইতে পারি, হ্যাঁ। সো লেটস চেক যে আমরা যা করতে চাই সিএসএস এর মাধ্যমে কিন্তু সেটা করতে পারি। সো ইনফ্যাক্ট এখানে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। লেটস চেক, ব্লিঙ্কটা পরিবর্তন করে দিই, এটা ব্রাউজারের উপরেই নির্ভর করে অনেকাংশে। আমি কোথায় ইউজ করেছি, আমাদের যে প্রপার্টিটা মাই ক্লাস ইন্ডেক্সের উপরে, হ্যাঁ করেছি তো, এটা তো ঠিকই আছে। তালহা ট্রেনিং এ যাচ্ছি, টিটা কেটে গেছে। ক্লাসটা আমি বলছি ডটেড, ডটেড ক্লাস বলেছি। লোড দিচ্ছি পেজটাকে। আমরা হোমে যাই, হ্যাঁ আমরা হোমে যাচ্ছি। সো এখানে কিন্তু আমরা কিছু প্রবলেম দেখতে পাচ্ছি যে ডটেড লাইনটা ইটস নট ওয়ার্কিং হিয়ার। ওভারলাইন, লেটস চেক যে আমরা ওভারলাইনে, হ্যাঁ ওভারলাইনটা ইটস ওয়ার্কিং, ইটস ডিপেন্ড অন প্রবাবলি ব্রাউজার, হ্যাঁ। সো চেক করতে হবে যে কোন ব্রাউজার কোন প্রপার্টিকে সাপোর্ট করছে অথবা করছে না। জেনারেল কেসে যে প্রপার্টিগুলো ইন জেনারিক সব ব্রাউজার সাপোর্ট করছে সেটাই আমাকে ইউজে নিয়ে আসতে হয়। সো আপনি ওভারলাইন, আন্ডারলাইন এটা অনেক পুরনো, ইনফ্যাক্ট দ্যাট ইজ ওয়াই এটা আমরা ইউজ করতে পারছি। আবার লাইন থ্রো, হ্যাঁ এটা তো অনেক সময় দেখেন আমরা তো পুরো প্যারাগ্রাফে দিয়েছি, পুরো প্যারাগ্রাফের মধ্যে দিয়ে টেক্সটগুলো কেটে যাবে, এটা লাইন থ্রো দেখাচ্ছে। সো এটা একটা বিষয়, বাট অনেক সময় দেখা যায় না অনেক ওয়েবসাইটে প্রাইসগুলো, হ্যাঁ প্রোডাক্টের প্রাইসগুলো লাইন থ্রো করা, যে পুরনো প্রাইস মানে ওল্ড প্রাইস নিউ প্রাইস, ওই কনসেপ্টে। সো আমরা ডেকোরেট করতে পারছি, বাট এটা আমরা ডট ক্লাসের কথা বলছি, যে ডট দিলে আমরা এইচটিএমএল এর মধ্যে গিয়ে এটাকে ইউজ করছি কি দিয়ে, ক্লাস দিয়ে। আবার দুইভাবে করা যায়, যে আমি হ্যাশ ইউজ করতে পারি ক্লাসের নামের সামনে, এবং ক্লাসের নামের সামনে হ্যাশ ইউজ করে আমরা আমরা যেটা করতে চাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু আমি যখন হ্যাশ ইউজ করব তখন কিন্তু আম, আমার এটার ইমপ্লিমেন্টেশন থাকবে না। সো যেটা হবে যে হ্যাশ ইউজ করলে এখানে আইডি ইউজ করতে হয়। সো পার্থক্য আছে হ্যাশ এবং ডটের। হ্যাশ এবং ডটের পার্থক্যটাই আমরা আবার কাজ করাইতে পেরেছি। পার্থক্য হচ্ছে যে হ্যাশ ক্লাস বা আইডি ক্লাস একটা ক্লাসের মধ্যে একটা পেজের ভেতরে একবারই ইউজ করা হয়, কারণ আইডি মিনস আইডেন্টিফায়ার, আইডি মিনস আইডেন্টিফায়ার,
আহ, নাম একটাই হবে একটা পেজের মধ্যে। এক আইডির নাম যদি ডুপ্লিকেট হয় এটা একটা HTML এরর, এবং এলিমেন্ট আইডেন্টিফাই করতে HTML এর সমস্যা হয়। সো যখনই আমরা ক্লাস লিখবো এবং মেজর ক্লাস বড় ক্লাস তখন আইডি ইউজ করব, চাইল্ড ক্লাসের ক্ষেত্রে ডট ইউজ করবো, এটা নিয়ম। নেক্সট ক্লাসে আমি আরো এলাবোরেট করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি আরো এলাবোরেট করব। আজকে আমি CSS এর রুলস পর্যন্তই আছি এবং কিছু ছোট ছোট রুলস আমি দেখালাম। নেক্সট ক্লাস, আগামীকালকের ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে যে অনেক বেশি অনেক বেশি CSS এর ক্লাস ইমপ্লিমেন্টেশন, লেআউটিং, অ্যানিমেশন নিয়ে যাব আমরা। তার পরবর্তী ক্লাসেই PHP তে চলে যাব, দ্যাট মিন্স নেক্সট বুধবারে। এবং প্যারালালি HTML CSS এর ভেতর দিয়ে চলবে। ম্যাটেরিয়ালস প্রোভাইড করব এবং হোমওয়ার্কের মাধ্যমে আমি প্রজেক্ট তুলে নেওয়ার চেষ্টা করব। মোর অ্যান্ড মোর আমরা ফোকাস করব PHP MySQL এ, যেন আমরা একটা প্রজেক্ট দাঁড় করাতে পারি। সো আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, একজন সাবমিট করেছে। আহ, আমি এখানেই একটা ইউআরএল দেখতে পাচ্ছি। হুমায়ুন নামে একজন ইউআরএল দিয়েছেন। সো আমি তার ইউআরএলটাতে যাচ্ছি এবং হোপফুলি আপনারাও আমার সাথে তার কাজ, হোমওয়ার্কের কাজটা দেখতে পারবেন। সো অ্যাজ এ পোস্ট, হুমায়ুন একটু বুঝিয়ে বলেন যে আপনি এটা এখানে কি করেছেন বা কি ছিল এটা, আপনার হোমওয়ার্কটা কোথায়। আমি আপনাকে অডিওটা দিচ্ছি, আপনি অডিও অ্যানাবল করেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, ফাইন, নো প্রবলেম। সো আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আমি আজকে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি যেটা পরিবর্তন হতে পারে, contact@talhatraining.com। এখানেই আমি সাবজেক্টটা লিখছি, প্রত্যেকে যে সাবজেক্ট অনুযায়ী দেবে। ডাইনামিক মেন্ট ডে 02 হোমওয়ার্ক। ঠিক আছে, আমি যে সাবজেক্টটা দিয়েছি এই অনুযায়ী লিখবেন, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ডে 02 হোমওয়ার্ক। ইনফ্যাক্ট আজকে যেহেতু ডে 3 হয়েছে, আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে যে ডে 2 এর জায়গায় ডে 3 করব। যদি সাবজেক্টের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি ওই প্রজেক্টটা দেখব না। আমি একই সাবজেক্টের এগেনস্টে প্রজেক্টগুলোকে একটা ফিল্টারিংয়ে নিব এবং ফিল্টারিংয়ে যারা আসবে তাদের প্রজেক্টটাই অ্যালাউ হবে। সো ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ডে 3 হোমওয়ার্ক। এভাবে আজকের দিনে যেটা করবেন, আমরা যে বিষয়গুলো HTML এ শিখেছি এবং কিছু CSS যেহেতু জানি, সেক্ষেত্রে আপনারা CSS বেসিক যতটুকু জানলাম বা যদি কিছু এক্সট্রা কিছু জানা থাকে, লেআউটিং ছাড়া HTML এ ইমপ্লিমেন্ট করে একটা প্রজেক্ট করার চেষ্টা করবেন এভরিবডি। দেন প্রজেক্টটা আজকে সাবমিট করবেন অথবা আগামীকাল সকাল 9টার মধ্যে সাবমিট করবেন। সো আগামী দিনের ক্লাস বেলা 11টায়, এবং এই ক্লাসটার ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে CSS অ্যানিমেশন দেখব এবং তারপর আমরা PHP তে চলে যাব। সো PHP-র আলোচনাটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে এবং আস্তে আস্তে কিন্তু ক্লাসের ডেপথটা বাড়বে। রিপিট করছি, যারা মিস করছেন অথবা যারা প্র্যাকটিস করছেন না, আর ডেপথ বাড়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটাও বাড়াতে হবে, আদারওয়াইজ ক্লাসের সঙ্গে দৌড়ানোটা কঠিন হয়ে যাবে। ওকে, কারো কিছু বলার আছে? নাম বললে আমি তার ভিডিওটা মানে সাউন্ডটা মিউট করব। হুমায়ুন, কিছু বলার আছে?
আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আছি, হুমায়ুনের কিছু বলার নেই। আর কারো কিছু বলার আছে? কেউ কিছু বলতে চাইলে ভিডিওতে আসবেন, ভিডিওতে এসে তাদের কোশ্চিন বা কোনো কিছু থাকলে এটা বলবেন। আমি সাবজেক্টটা দিয়ে দিয়েছি, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ডে 3 হোমওয়ার্ক। ওকে, কারো কোনো কোশ্চিন আছে? আমিন, মিশকাত, কোনো কোশ্চিন আছে? কোনো কোশ্চিন নাই। ওকে, সুবর্ণা, মেহেদি রাহাত, হোসেন, আনাম, কোনো কোশ্চিন নেই। ওকে ফাইন, ওকে ফাইন। সো আমরা আমরা তাহলে আজকের দিনের আলোচনাটা এখানে শেষ করছি। হোমওয়ার্কটা সাবমিট করবেন গ্রুপে। তালহা ট্রেনিং এর যে গ্রুপ আছে সেই গ্রুপে সবাই জয়েন করবেন, এবং যে বিষয়টা সবারই করতে হবে সেটা হচ্ছে যে গ্রুপে জয়েন করে হোমওয়ার্কটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ক্লাস ওয়ার্কটা, যাতে আপনারা হোমওয়ার্কটা ভালো করে করতে পারেন। ওকে, আর ভিডিওটা আজকে রাত্রে রাত্রের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবেন প্লে লিস্টে। এবং আপনারা যেটা করবেন এটাতে কন্টিনিউ করতে থাকবেন। বেসিক পর্যায়ে যারা আছেন তারা এটাতে কাজ করতে থাকবেন। বাট আবারও বলছি যে আস্তে আস্তে কিন্তু ক্লাসের আলোচনার স্পিডটা একটু বাড়বে, এলাবোরেট করার জায়গা একটু কমবে। এত ইন ডেপথে আমি যাব না, আমি স্পেসিফিক জায়গাগুলো টাচ করতে করতে প্রজেক্টটা সম্পন্ন করে ফেলবো। আবারও বলছি যে স্টিল আমি একটু স্লো আছি। স্লো আলোচনাটা আজকেই মোটামুটি বলতে পারেন যে ভালো করে বোঝানোর জন্য এ পর্যন্ত আহ, প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য যে কয়েকটা ক্লাস লাগবে, একটা ডাইনামিক প্রজেক্ট, আমরা সেই কয়েকটা ক্লাসই দিব। ওকে, সো একজন বলেছেন যে ক্লাস কয়টা হবে। আরেকটা জিনিস হচ্ছে যে, হ্যাঁ, আরেকজন বলেছেন contact@talhatraining.com মেইলে কাজটা সাবমিট করবো কিনা। ইয়েস, এবং কাজ সাবমিট করবেন। উপরে আমি সাবজেক্ট দিয়ে দিয়েছি ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ডে 3 হোমওয়ার্ক। ঠিক এভাবেই লিখবেন। হ্যাঁ, এভাবেই লিখবেন। 4 হলে ডে 4 হোমওয়ার্ক, এভাবেই লিখবেন। ঠিক আছে? ওকে, সো আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখছি। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।